সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় জুলাই ডাকসু সন্ত্রাসী প্রশিক্ষণ। জুলাই ডাকসু ও সন্ত্রাসী প্রশিক্ষণ, তিনটি বিষয় নিয়ে কথা বলবো। এর বাইরে সমসাময়িক প্রসঙ্গ তো আসবেই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর ডাক্তার খোসরোজ সামাদ, ওষুধ বিশেষজ্ঞ এবং সামরিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নাসির উদ্দিন নাসির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক। আপনাকে স্বাগত জানাচ্ছি। দুজন দুই মেরুর, দুই বিষয়ে কথা হবে, দুই তিন বিষয়ে কথা হবে। মেজর ডাক্তার খোসরোজ সামাদের কাছ থেকে আগে আসি। নাসির উদ্দিন নাসির, আপনার কাছে যাব। সম্প্রতি সেনাবাহিনীর একজন অফিসার, ওনার নাম সাদিক, মেজর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আইএসপিআর এর পক্ষ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি বসুন্ধরা এলাকায় একটি কনভেনশন হলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কাউকে প্রশিক্ষণ দিচ্ছিলেন। নিষিদ্ধ এই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে। এই বিষয়ে একটু, যেহেতু আপনি সামরিক বিশেষ বিশ্লেষক, আপনার কাছ থেকে শুনে আসি এইটা কি এবং এটার পরিণতি কি হতে পারে। জি ধন্যবাদ, আপনি যথাযথ বলেছেন। তথ্যসূত্র আর একটু শক্ত, একটা হচ্ছে ইন্টার সার্ভিস প্রেস রিলিজ, যেটাকে আপনি আইএসপিআর বলেছেন। এছাড়া সামরিক আর একটা মুখপাত্র আছে, সেটা হচ্ছে এমও ডাইরেক্টরেট, মিলিটারি অপারেশন ডাইরেক্টরেট। তো সেনা সদর আনুষ্ঠানিকভাবে এতটুকু বলে হয়েছে যে মেজর সাদিককে এই জঙ্গি তৎপরতার সাথে বা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকবার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে, সুতরাং তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। এখন দুটো বিষয়, একটা হলো যে একটি তদন্ত আদালত হয়েছে, যেহেতু একটি তদন্ত আদালতের তদন্তাধীন, সুতরাং ব্যক্তিগতভাবে এইটি কি হতে যাচ্ছে এটা আমি বলতে চাচ্ছি না, তাতে এটা প্রভাব পড়বে। এবং আমরা শুধু সামরিকটা, যে কোনো যদি তদন্ত আদালতাধীন হয় তাহলে সেখানে সরাসরি মত তাকে বায়াস করতে পারে, গণমাধ্যম থেকে গেলে এটা ধরে নেওয়া হয়। তাহলে আমি কি বলবো, আমাদের হলো যে প্রথম কথা, খুব দৃশ্যমানভাবে যে উনি একটা রাজনৈতিক দলের একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে তাকে পাওয়া গেছে এবং সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে, এটা প্রামাণিক, মানে এটা এইটুকু দৃশ্যমান প্রামাণিক। তাহলে সামরিক বাহিনীতে অন্য একটি সুশৃঙ্খলিত বাহিনী এবং সারা পৃথিবীর প্রায় কোনো দেশেই সামরিক বাহিনীতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়ার কোনো অবকাশ নাই, বাংলাদেশেও নাই, এবং এটি একটি সম্পূর্ণ শাস্তিযোগ্য অপরাধ। এবং এই সেনাবাহিনীতে অতীতে কিছু, আমি খুবই প্রাসঙ্গিকভাবে উদাহরণটা তুলছি, আমি ওনার মতামত নিয়ে কর্নেল তাহের, আমি তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনো কথা বলবো না, আমি একটা উদাহরণ হিসাবে বলতে চাই। উনি সামরিক বাহিনীতে একটি দল করেছিলেন সামরিক ভিতরে, এবং ওনার মতাদর্শ উনি প্রকাশ করেছিলেন, এবং সৈনিক এবং কিছু অফিসারকে নিয়ে সেই দলে তার মতাদর্শ উনি প্রকাশ করেছিলেন, এবং লিফলেট ছড়ানো হয়েছিল, এবং উনি এটাকে এক সময় ধৃত হন এবং সামরিক বাহিনীর নিজস্ব আইনে তার প্রক্রিয়াটি চলে। আমি আরও বিদেশে অসংখ্য উদাহরণ নিয়ে আসতে পারি। আমরা মুভিতে এরকম দেখি না যে দীর্ঘদিন পরে আমেরিকাতে ধরা পড়লো একটা অফিসার পদবী, সে আসলে কেজিবির এজেন্ট, কিন্তু আমেরিকাতে কাজ করছে। তো এরকম আসলে ব্যাপারটা খুবই তুচ্ছ না, এরকম হতে পারে। তো আমরা যতদূর জানি তিনি ছুটিতে ছিলেন বা অনুপস্থিত ছিলেন। জি, আগে আমি দৃশ্যমান ব্যাপারটা খুব বলতে চাচ্ছি। দৃশ্যমান ব্যাপারটা হলো যে ওনাকে পাওয়া গেছে, এখন তদন্ততে কোথায় যাবে। দুই হলো আর একটা বিষয়, সেটা হলো যে দলটিকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফ্যাসিবাদ বলে এটাকে নিষিদ্ধ করা হয়েছে, একে তো রাজনীতি করতে পারবে না, তারপর হলো যে একটি দৃশ্যমান রাজনৈতিক দলের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে হয়তো আরও বাচ্চা দিতে পারে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। তিন হলো যে সেনাবাহিনীর স্পিরিট, যেটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া বিগত এই আগস্ট চলছে, খুবই দৃশ্যমান। ফ্যাসিবাদ ছিল একদিকে, জনতা ছিল একদিকে, ছাত্র জনতা ছিল একদিকে, তার সাথে তাকে গুলি করতে সেনাবাহিনী অস্বীকার করে তার অবস্থানটি খুব পরিষ্কার করে। তার মানে ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ততা যে ছিল না, এটি খুবই দৃশ্যমান। সুতরাং উক্ত মেজর সাদেকের অবস্থান সেনাবাহিনীর যে স্পিরিট প্রেজেন্ট, স্পিরিটের সাথে এটিও যায় না। এখন সবচেয়ে বড় সমস্যাটা হয়ে গেল যে আপনাদের বিচারটা করবেন কোনটা দিয়ে। সে তো সেনাবাহিনীর সদস্য, যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী কেউ সদস্য থাকে তার কতগুলি বিশেষ ব্যতিক্রম ছাড়া তাকে এক্সিস্টিং ল অফ দ্য স্টেট তার বিচার করা যায় না। তাহলে তাকে কি করতে হবে, সেনাবাহিনীর নিজস্ব বিচার ব্যবস্থা আছে,
তাকে বলা, এবং তার একটা কেতাব আছে বাইবেলের মতো, তার নাম হচ্ছে MBML, মিলিটারি বুক অফ মিলিটারি ল। আমি আবারও বলছি, মিলিটারি বুক অফ মিলিটারি ল। এছাড়া ARAIH, আর্মি রেগুলেশন, আর্মি ইনস্ট্রাকশন। ছোট ছোট অপরাধ থেকে বড় বড় অপরাধ, ছোট ছোট অপরাধ, মানে 2 দিন অফিসে আসলো না, আনঅথরাইজ লিভ, পৃথিবী সব দেখে ছোটোখাটো চাকরি তার পানিশমেন্ট হতে পারে। কিন্তু সেখানে সেনাবাহিনী কী করবে, তার একটা নুইসেন্স করে ফেলে একজনকে গায়ে হাত দিল, তাহলে তার কী শাস্তি হতে পারে। এই ছোট থেকে শুরু করে এইরকম বড় মাত্রা কী হবে, সেখানে খুবই দৃশ্যমানভাবে MBLM বলা আছে। এখন আরেকটা প্রসঙ্গ আসতে পারে, সেটা হলো যে এটা বলা যায় যে সম্পৃক্ততা বলে, সম্পৃক্ততা মানেটা কি? এখন কি সেই দিনই শুধু উনি কি একদিন উপস্থিত ছিলেন, নাকি দীর্ঘদিন ধরে তার প্রত্যক্ষ কোনো ছিল? আর যেহেতু সম্পৃক্ততার বসায় প্রশ্ন আসলো যে উনি কি ট্রেনিং দিতেন না দিতেন, এই বিষয়গুলি তদন্ত আদালত বের করবে। এবং নিঃসন্দেহেই যে এইগুলির ম্যাগনিচিউড আর শুধু রাজনৈতিক মতাদর্শের সাথে ম্যাগনিচিউড অনেক হবে। আপনার কাছে আসবো। নাসির উদ্দিন নাসির, 3রা জুলাই আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্ট অভ্যুত্থান স্মরণে সমাবেশ করছে শাহবাগে। 1 বছর আগে ঠিক এই দিনে 1 দফার আন্দোলন পরিচালিত হয়েছিল যুগপৎভাবে, যতগুলো রাজনৈতিক এবং ছাত্র সংগঠন ছিল সবাই মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে 1 দফা, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 1 দফার আন্দোলন শুরু হয়েছিল। সেই একই দিনে যারা ওই সময় একদিনে একসাথে এক আন্দোলনে ছিল, আজ একই আন্দোলনের স্মরণ 1 বছর পরে পৃথকভাবে করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহবাগে করছে, এনসিপি, যদিও তারা এখন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন না, তারাও করছে শহীদ মিনারে। একসাথে কেন নয়? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ যে একসাথে কেন হচ্ছে না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমরা মনে করছি যে জুলাই পরবর্তী সময়ে যেই ব্যানারকে আমরা সামনে রেখে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি ছিল, সেই ব্যানারটিকে আসলে শুরুতে বিলুপ্ত করা হয়েছে। এবং আপনি দেখবেন যে 5 তারিখের পরে এখন যারা রাজনৈতিক দল গঠন করেছে, তারা আরেকটি নতুন করে এই একই ব্যানারকে আবার নতুন একটি কাঠামো দাঁড় করিয়েছিল। সেই কাঠামোতে আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র তাদের, অর্থাৎ এই যারা 5 তারিখের পরে কাঠামো দাঁড় করিয়েছে, তারা তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের পছন্দ মতো ব্যক্তিকে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি তৈরি করেছে 5ই আগস্টের পরবর্তী সময়। সেখানে এক ধরনের কন্ডিশন ছিল, যারা পূর্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক অথবা সমন্বয়কের বাইরে যারা যুক্ত ছিল, তাদেরকে যদি নতুন করে, অর্থাৎ 5 তারিখের পরবর্তী সময়ে যে ব্যানারটি তৈরি হয়েছে সেই ব্যানারে আসতে হয়, তাহলে তার পূর্ববর্তী পরিচয়কে বিলুপ্ত করে অথবা সেই পদত্যাগ করে সেখানে আসতে হবে। আপনার মনে আছে উমামা, সে কিন্তু ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, সে কিন্তু 5 তারিখের পূর্বে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সম্পৃক্ত ছিল। তখন কিন্তু তাকে তার পূর্বের পদটিকে বিলুপ্ত করে অথবা পদত্যাগ করে আসতে হয়নি। কিন্তু 5 তারিখের পরে সে যখন নাগরিক কমিটিতে অথবা বৈষম্যবিরোধী ব্যানারে যুক্ত হয়েছিল, সে কিন্তু ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে অথবা তাকে বাধ্য করা হয়েছিল, সে কিন্তু এসেছে। সুতরাং আমরা মনে করছি যে 5 তারিখের পরে এই যে নতুন ব্যানার তৈরি হয়েছে, যে ব্যানারকে আমরা মেনে সকল মানুষ, সকল ছাত্র সংগঠন যারা প্যাসিবাদের বিপক্ষে ছিল, তারা যারা আন্দোলন করেছে, 5 তারিখের পরে সে ঐক্যবদ্ধ আন্দোলনটি করতে দেওয়া হয়নি। সুতরাং আমরা মনে করি এই জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো আসলে দায় নেই। আমরা 5 তারিখের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধভাবে সে ব্যানারকে মেনে আমরা আন্দোলন করেছি। সে আন্দোলনে আমাদের 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে। তারপর আমরা আমাদের নিজস্ব ব্যানারে ফিরে গিয়েছি। এবার আপনি জানেন যে এই জুলাই আগস্টে যতগুলো রাজনৈতিক দল অথবা ছাত্র সংগঠন জুলাই আগস্টকে ধারণ করে যতগুলো প্রোগ্রাম করেছে, তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে বেশি প্রোগ্রাম করেছে। এবং জুলাইয়ের 1 তারিখে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন এবং সমবেত জাতীয় সঙ্গীত মাধ্যমে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। সুতরাং আগামীকাল আমাদের যে প্রোগ্রামটি হতে যাচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং একই সাথে একটা ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এই জন্যই যে জুলাই এবং আগস্টে যত ছাত্র সংগঠন এখানে অংশগ্রহণ করেছে, সে ছাত্র সংগঠনের মধ্যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব থেকে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন। এই জন্যই ক্ষতিগ্রস্ত যে আমাদের 142 জন নেতাকর্মী এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং 4000-এরও অধিক আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যারা আহত হয়েছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন। 1922 জন নেতাকর্মী জুলাই এবং আগস্টে গ্রেপ্তার হয়েছেন। সেই আন্দোলনে তাদের স্মরণ, একই সাথে পুরো জুলাই আগস্টের
ছাত্র জনতার এই অভ্যুত্থানকে স্মরণ করে আগামীকাল আমরা শাহবাগে ঐতিহাসিক ছাত্র সমাবেশ আমরা করব। সেখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিবেন। এবং একই সাথে আপনাকে স্মরণ করে দিতে চাই, আমাদের এই প্রোগ্রামটি কিন্তু শহীদ মিনারে হওয়ার কথা ছিল এবং যাবতীয় সকল অনুমতিপত্র আমরা জুন মাসে রেখেছিলাম। কিন্তু যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা আমাদেরকে অফিসিয়ালি এবং ব্যক্তিগতভাবে অনেকবার অনুরোধ করেছে যে তারা শহীদ মিনারের প্রোগ্রামটি করতে চায়। সেজন্য আমরা শহীদ মিনার থেকে সরিয়ে সেই প্রোগ্রামটি আমরা শাহবাগে করছি। সুতরাং আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি গুণগত পরিবর্তন, বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী সময় হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখানে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে আসলে কাজ করছে। আপনাকে ধন্যবাদ। ডক্টর খসরুস সামাদ, আপনার কাছে আবার আসি, যেখানে থেমেছিলাম, সম্পৃক্ততা কিভাবে যাচাই হবে? জি, ধন্যবাদ। এক হলো যে প্রথম দিন উনি ছিলেন কিনা এটা ক্রস ইন্টারোগেশনে বের হয়ে আসছে, যেটা গণমাধ্যমে অলরেডি প্রকাশিত, ততটুকু আমি বলছি। অর্থাৎ ওই দিন যারা উপস্থিত ছিল বসুন্ধরাতে, তার ভেতরে একাধিক ব্যক্তি স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে বলেছে যে আমি এখানে উপস্থিত ছিলাম, ওনাকে দেখেছি আমরা। 2 হচ্ছে যে উনি সেনাবাহিনী সভায় হচ্ছে ওথ বাউড, একটা শপথ নেয় যে আই শুড টেল নট লাই। সুতরাং শপথবদ্ধ বলে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত ইউনিফর্মে আছেন। সুতরাং আমরা দৃশ্যত প্রত্যাশা করি যে উনি এটা বলবেন। এখন যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে উনি এটা বললেন না, তখন আমি বারবার করে বলছি আমি এটাকে কিছু বলবো না। যদি এরকম একটা কেস অতীতে যেটা হয়েছে, তখন একটা মার্ডার বা একটা আমরা কীভাবে বের করি, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দ্বারা বের করি। তাহলে কি ওনার অতীতে কারোর সাথে মিশেছেন, ওনার এগুলি খোঁজ করলে পারে তো বের হয়ে আসবে। সব কিছুর প্রভাব ইয়েতে আসে, পরিবারে আসে। সুতরাং পরিবার থেকে প্রশ্ন করলে আসবে। 2 হচ্ছে যে ওই দিন উপস্থিত যারা ছিল তারা তাদের ব্যক্তিগত পরিচিত বন্ধু বান্ধব তাদের কাছ থেকে এটা জানতে চাওয়া হতে পারে। এবং এইটা যদি উনি দেন তাহলে তো তার ইউনিট তো ছিল, আমরা পত্রিকাতে দেখেছি, রামুতে, কক্সবাজারে। তাহলে এই কক্সবাজারের ইউনিট থেকে বসে এটা সম্ভব না। এটা হচ্ছে যে খুবই সাদামাটা ভাষায় আমরা বুঝতে পারছি। তাহলে ন্যাচারালি ওনাকে হয় ছুটি নিয়ে কোথাও আসতে হয়েছে অথবা আনঅথরাইজ লিভ না হয়েছে। ছুটিতে কোথাও গেলে সামরিক বাহিনীর লোকেশনটা বলে দিতে হয়, যে এটা বলতে হয় যে যেহেতু আমি হঠাৎ করে আমাকে দরকার হয় তাহলে পরে আমি যেন আবার কর্মস্থলে ফেরত আসতে পারি। প্লাস একটা বাইরে যদি একটা ইনসিকিউরিটি থাকে তাহলে দরকার হলে পারে তাকে সেভাবে নিয়ে আসা হয়। তাহলে পারে লিভ রেজিস্টারে দেখা যেতে পারে যে উনি অথরাইজ ছিলেন না আনঅথরাইজ ছিলেন। তাহলে পারে আমরা বুঝতে পারবো যে উনি কতদিন ধরে বাইরে ছিলেন। 2 হচ্ছে যে নিশ্চয়ই এক বা একাধিক যদি ট্রেনিংয়ের ব্যাপারটি যদি হয়ে থাকে, এরকম উদাহরণ পৃথিবীতে আছে যারা সামরিক বাহিনী হয়ে সেই দেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রোপাগান্ডা বা তাদের করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। তাহলে অন্তত একজন ট্রেনিং প্রাপ্তকে যদি পাওয়া যায় তাহলে তার সাথে আরও ট্রেনিং কী কী দেওয়া হয়েছে তাদেরকে দেওয়া হবে। এখন সামরিক বাহিনীর ট্রেনিং তো আসলে আমি আবারও বলছি, আমি এটা বলবো না, কিন্তু বিভিন্ন রকম ট্রেনিং হতে পারে, যেটা হলো সামরিক অস্ত্র হাতে নিয়ে লড়াই করা। এখন এটা তো আসলে বিরাট ব্যাপার। আমরা বিভিন্ন জঙ্গি দেশে দেখেছি যে সামরিক বাহিনীর যারা জঙ্গিদেরকে ট্রেনিং দিয়েছে, সেই ক্ষেত্রে সেই অস্ত্রটার উৎসটা কোথায় হলো, আবার অস্ত্র দিয়ে ট্রেনিং হয়ে থাকে। আবার অস্ত্র ছাড়াও একটা তো সামরিক প্রশিক্ষণ, তো সামরিক আনআর্মড কমব্যাটও হতে পারে, অর্থাৎ অস্ত্রবিহীন প্রশিক্ষণ হতে পারে। কিন্তু সার্কামস্ট্যান্স সাধারণভাবে বলছে যদি এনার্কি সৃষ্টি করাটাই লক্ষ্য থাকে তাহলে হয়তো আর্মড হতে পারে। তাহলে সেই অস্ত্রটা কোথা থেকে আসলো? এই একজনকে তো অস্ত্র দিয়ে বাইরের মানুষকে ট্রেনিং করানোর চলতি সামরিক বাহিনী বা যে কোনো লোকেরই বাংলাদেশের আইনে কাউকে দিয়ে সামরিক বাহিনী বা বেসরকারি ট্রেনিং করানোর কোনো রকম অবকাশ নাই। সুতরাং সেটি একটি বিষয়। 2, তাহলে যদি অস্ত্রটি আসে, অস্ত্র কোথা থেকে এসছে, তার এই ট্রেনিংয়ের অর্থনৈতিক খাত সর্বোপরি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সরাসরি নিবন্ধনকৃত বা দীর্ঘদিন তাকে তার শৈশবের বা কৈশোরের দেখা যেতে পারে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল কি না। যদি থাকে তাহলে তো হলোই, তার পরিবারের সাথে তার কতটুকু প্রভাব। আর যেটি হলো যে তার অর্থায়ন, ট্রেনিংয়ের জন্য একটা স্পেস লাগে, একটা জায়গা লাগে। আর্ম ট্রেনিং হলে তার তো হয়তো পাহাড়ের উপর থাকতে হবে, বা এটা আমরা সাধারণ মাটাতে ফাঁকা জায়গা লাগবে। তো এরকম জায়গাটা কোথায় পাওয়া গেল? তারপর হলো যে বুলেট লাগবে, সেই বুলেটের জন্য একটা টার্গেট লাগবে। এবং শুধুমাত্র না, তাকে একটা র ম্যাট থেকে শুরু করে একটা শক্তিশালী করতে গেলে একটা দীর্ঘ ট্রেনিংয়ের ব্যাপার আছে। সুতরাং এটা সত্যি সত্যি সত্য কিনা সেটি আবার তার ফাইট করার জায়গা আছে।
এমনটি না যে তোমার আত্মপক্ষ বিরুদ্ধে শোনা সমর্থনের হয়েছে, সুযোগ আছে। আত্মপক্ষের সুনির্দিষ্ট সুযোগ আছে। সেই ক্ষেত্রে আমি কথা ছলে ধরে নিলাম মেজর সাদিক যদি প্রমাণ করতে পারেন যে ওনার বিরুদ্ধে যে অভিযোগটি এরকম ট্রেনিং এটি সত্য নয়, উনি যদি পারেন তাত্ত্বিকভাবে, তাহলে তার শাস্তি নিঃসন্দেহে কমে যাবে। দুই, আমি আরও তাত্ত্বিকভাবে ধরে নিলাম যদি উনি প্রমাণ করতে পারেন যে ওনার বিরুদ্ধে সকল অভিযোগই মিথ্যা, উনি কোনো রাজনৈতিক দলের সাথে উনি সম্পৃক্ত ছিলেন না, তাহলে তার শাস্তির মাত্রা তো হয়তো হবেই না, বরং এই ভুল তথ্য যারা ছড়েছে সেটাও তার জন্য একটা অন্যভাবে দেখা হতে পারে। আপনাকে ধন্যবাদ। নাসিরউদ্দিন নাসির, সমাবেশটি শুরু হচ্ছে, এখানে কি অন্য কোনো রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনকে আপনারা আহ্বান করেছেন, দাওয়াত করেছেন? না, আমরা আপনি যেরকম বলেছেন সেরকম প্রোগ্রাম আমরা আগে টিএসসিতে করেছি। সেটি হচ্ছে জুলাইয়ের 15 তারিখ। আমরা সেটির নাম দিয়েছিলাম গণ অভ্যুত্থানের বাক বদল দিন। সেখানে বাংলাদেশের প্রায় 21টি ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা বক্তব্য রেখেছেন। এটি আমাদের নিজস্ব প্রোগ্রাম। এখানে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা যেরকম আসবে, একই সাথে দেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারাও সেখানে সমবেতভাবে উপস্থিত হবে বলে আমরা প্রত্যাশা রাখছি। এই সমাবেশ থেকে আপনারা জাতিকে বা দেশের মানুষকে কি মেসেজ দিবেন, বার্তা? সেটি হচ্ছে, দেখুন, আমরা যেটি একটু আগেও বলছিলাম, সেটি হচ্ছে যে এই গণ অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। ছাত্র জনতা, শ্রমিক, রিক্সা শ্রমিক, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, আর্মি, সকলে অংশগ্রহণ করেছে। কিন্তু একক ছাত্র সংগঠন হিসাবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ত্যাগ, অথবা আমরা যে এত ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন, সুতরাং এরকম একটি ছাত্র সংগঠন যে জুলাই শুধু আগস্টে নয়, গত 15-17 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, ধারাবাহিক আন্দোলনে আমরা সবচেয়ে নির্যাতিত। আপনি জানেন যে গুম খুনের সবচেয়ে শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুতরাং এরকম একটি ছাত্র সংগঠন অতি ধারাবাহিকতায় যে ধারাবাহিকভাবে যে আন্দোলন সংগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় জুলাই আগস্টে যে সংগ্রাম করেছে, সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবার আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। বিশেষ করে আগামী ছাত্র রাজনীতি যে একটি ইতিবাচক মাইল ফলক হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আগামীর ছাত্র রাজনীতি কীভাবে পরিচালিত হবে, এবং একই সাথে এই যে একটা ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে এই যে আগে আমরা দেখতাম যে একটি জায়গায় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে বা ছাত্র সংগঠনগুলোর মধ্যে দেখা যেত একই জায়গায়, ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোথাও সমাবেশ ডেকেছে, আমরা গত 17 বছর দেখেছি আওয়ামী লীগ অসংখ্যবার একই জায়গায় তারা সমাবেশ ডেকে একটা বিশৃঙ্খল করার অপচেষ্টা ছিল। কিন্তু এখন দেখুন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা কিন্তু বিভিন্নভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে প্রতিপক্ষ মনে করছে, অথবা তারা সভা সেমিনারগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপক্ষে টানা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও দেখেন আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ, অনুমতিপত্র ছিল, সকল কিছু আমাদের ছিল, কিন্তু আমরা তাদেরকে জায়গা ছেড়ে দিয়েছি। এই যে একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, সুতরাং গুণগত জায়গায় সেটিও একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই যে এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা এই সমাবেশে উপস্থিত হবেন, তাদের উদ্দেশ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য রাখবেন। এবং আমরা মনে করছি যে এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রায় আমরা ধরুন আমাদের সাংগঠনিক কাঠামোর মধ্যে যে এক ধরনের শ্রেণীবিন্যাস করতে পেরেছে, সেই বিষয়গুলো উঠে আসবে বলে আমরা বিশ্বাস করি। ডাকসু নির্বাচন হচ্ছে, ছাত্রদলের প্রস্তুতি কি? দেখুন, প্রতিপক্ষ কাকে মনে করছেন? প্রতিপক্ষের বিষয়ে আমরা সেরকমভাবে আসলে মনে করছি না যে কারা প্রতিপক্ষ থাকবে। আপনি জানেন যে 5 আগস্টের পরবর্তী সময়ে প্রায় 1 বছর অতিবাহিত হচ্ছে। এই 1 বছরের মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আমরা অনেকগুলো লিখিত প্রস্তাবনা দিয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে ছাত্র সংগঠন গত 17 বছর ধরে যে প্যাসিবাদ কায়েম করেছে এবং জুলাই আগস্টে যারা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছে, যে 2000-এরও বেশি ছাত্র জনতা যে শহীদ হয়েছে, তারা কিন্তু সবাই পুলিশের হাতে কিন্তু শহীদ হয়নি, বরং ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে কিন্তু তারা গুলি করেছে। সুতরাং সেরকম একটি ছাত্র সংগঠনের বিচার নিশ্চিত করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর আমরা লিখিত আবেদন করেছিলাম। কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় যে এখতিয়ার যে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার, সেটি এখনও পর্যন্ত শুরু করতে পারেনি। এবং আপনি জানেন যে যারা জুলাই আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে যে সকল দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, এমনকি গত মাসেও আপনি দেখেছেন যে খুনি হাসিনার পক্ষে তারা বিবৃতি দিয়েছেন নীল দলের শিক্ষকরা, সেরকম একজন শিক্ষকেরও এখন বিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় করতে পারেননি। এবং আরও দুঃখজনক যে বিষয়টি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500-এরও বেশি কর্মকর্তা কর্মচারী রয়েছে যারা
আগস্টের 4 তারিখ পর্যন্ত খুনি হাসিনার পক্ষে মিছিল মিটিং করেছে, সেরকম একজন কর্মচারী কর্মকর্তাকেও বিচারের আওতায় আনতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এতগুলো নেগেটিভিটির মধ্যেও তারা ডাকসু নির্বাচন করছে, তারপরে আমরা সেটাকে ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ছিল শিক্ষার্থীদের যে তারা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিক শিক্ষার্থীদের স্বার্থে আমরা মনে করছি যে এই ডাকসু নির্বাচন একটা ইতিবাচক মাইলফলক তৈরি করবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ছাত্র সংগঠন হিসাবে আমরা সদা প্রস্তুত রয়েছি ডাকসু নির্বাচনের বিষয়ে, এবং অন্য সকল ছাত্র সংগঠন যেন সমান সুযোগ পেয়ে থাকে, কেউ যেন বেশি সুযোগ না পায়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের সবসময় আহ্বান থাকছে। ধন্যবাদ আপনাকে খসরু সামাদ। জুলাই আন্দোলন বা আগস্ট আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে শুনতে চাই। জি ধন্যবাদ। আমরা আর একটা উদাহরণটা এখানে খুবই প্রাসঙ্গিক বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটা হলো জেনারেল নুরুদ্দিনের সময়, আজ থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, তখন খুবই দৃশ্যমানভাবে আজকে যে ঘটনাটা ঘটেছিল আগস্টের প্রকারান্তরে প্রায় তাই ছিল। আমি এটাকে মানে মেটাফোর হিসাবে বললাম, যে হুবহু না। তো তখন একটা পাশে প্রায় তখন যে সমস্ত রাজনৈতিক দলেরা ছিল সব ছিল তারা একই প্ল্যাটফর্মে, ছাত্র সংগঠনগুলি একই প্ল্যাটফর্মে, পাশাপাশি পেশাজীবী এবং অন্যান্যরা সবাই ছিলেন এক প্ল্যাটফর্মে। শুধুমাত্র এই স্বৈরাচার তারা ছিল একদিকে। এখন একদম পিকে উঠে গেছে। এখন দৃশ্যত সিদ্ধান্তটা অনেকটা সেনাবাহিনীর কাছেই আসছে। তো তখন যেটি হওয়ার কথা প্রচলিতভাবে, যে সরকার প্রধান যেটি নির্দেশ দিবে বা রাষ্ট্রপ্রধান যেটা নির্দেশ দিবে সেনাবাহিনী সেটাই মানবে, এটা মেকানিক্যালি আমি বলতে চাচ্ছি। কিন্তু তখন সেনাবাহিনীকে অপব্যবহার করে এই জনতার উপর গুলি বর্ষণ করার কাজে একটা আশঙ্কা আমরা সরাসরি দেখতে পাচ্ছিলাম। তখন জেনারেল নুরুদ্দিন ছিলেন সেনাপ্রধান, তিনি খুবই সুস্পষ্টভাবে, এটা যেরকম দেখেছি স্পষ্টভাবে তিনি তার অবস্থানটা জানিয়ে দেন, সেনাবাহিনীর অবস্থানটা জানিয়ে দেন যে এই আমার দেশের ছাত্র জনতার বিরুদ্ধে আমরা রাইফেল, বন্দুক অথবা গুলি করব না। এবং এই নিশ্চিত তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং সব কিছু দেখার পরে ছাত্র জনতার ভেতরে একটা আস্থার সৃষ্টি হয়। তখন তারা আন্দোলনটা আরও বেগবান করে এবং স্বৈরাচারের পতন ঘটে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের বান্ধব দিয়ে একটি গণতান্ত্রিক। দর্শক থাকুন আমাদের সাথে, আমরা আছি চ্যানেল আইয়ের অনলাইন প্ল্যাটফর্মে। যে আপনি অব্যাহত রাখুন। জি জি। তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে এই উদাহরণটি বাংলাদেশে আছে এবং যে ঘটনাটি এই গত আগস্টে ঘটেছে সেটাও খুবই দৃশ্যমান, যেটি পত্রপত্রিকাতে খুব দায়িত্বশীলভাবে আচরণ করে যেটা লেখা হয়েছে যে ৩রা আগস্ট সেনাবাহিনীর ভেতরে একটা ইয়ে হয়েছে, অফিসারদেরকে অল অফিসার্সকে একটা কনফারেন্স টাইপের দেখা হয়েছে, এটা দরবার বলা হয়। সেখানে অফিসারদের স্পিরিটটা সেনাপ্রধান নিয়েছেন এবং সেটা আমরা দেখেছি গণমাধ্যমে। সেই স্পিরিটটা ছিল জনতার পক্ষে, গণমানুষের পক্ষে এবং জনতার বিপক্ষে বন্দুক না ধরা বা গুলি না করার পক্ষে। এটা যখন পাওয়া গেল 5 তারিখে যখন ফ্যাসিবাদ আমরা দেখলাম যে খুবই উগ্র আকারে যখন প্রকাশ পেল, তখন সেনাবাহিনী খুবই একই কথা বলছে, খুব দৃশ্যমানভাবে জনতার উপর কোনো বন্দুক চালায়নি, গুলি চালায়নি, বরং নিজের অবস্থানটি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রকাশ যখন করে, তখন যে আন্দোলনটি অনিবার্য ছিল সেটি খুবই সফলজনক হয়ে যায় এবং ছাত্র জনতা এই স্বৈরাচারকে সরাতে সক্ষম হয়। আপনাকে ধন্যবাদ নাসির উদ্দিন নাসির। আমরা শেষ করব, ডাকসু নির্বাচনের প্রস্তুতি হিসেবে আপনারা কি প্রার্থী বাছাই করেছেন বা করছেন? না, এখনো পর্যন্ত আমরা দলগতভাবে সেটি করতে পারিনি। আমাদের একটি টিম এগুলো বিষয়ে যাচাই বাছাই করছে, আমরা কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করছি, বিশ্ববিদ্যালয় ছাত্রদল সেটি নিয়ে কাজ করছে। আগামী কিছুদিনের মধ্যে আমরা প্রত্যাশা রাখছি যে এই বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো, যেহেতু একটি বড় সংগঠন, প্রতিযোগিতা রয়েছে, অনেকের প্রার্থী হতে চান। আর এখানে শুধু ডাকসুর মূল প্রার্থী নয়, বরং প্রতিটি হলে কিন্তু আলাদা আলাদা প্যানেল থাকবে, প্রতিটি হলে আলাদা করে প্যানেল দিতে হবে। সুতরাং এই প্রক্রিয়াটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং আমরা যাচাই বাছাই আসলে করছি এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আশা করতেছি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমরা করতে পারবো। জুলাই আন্দোলনে যারা যুগপৎ ছিলেন তারা এখন একে অপরের বিরুদ্ধে কথা বলছেন, যে মনে হচ্ছে যে ক্রেডিট আমার, ক্রেডিট আমার, ক্রেডিট তার নয়, এরকম। এটা কেন? এটি আমার যেটুকু মনে হচ্ছে সেটি হচ্ছে, যেটি আসলে বলতে হয় সেটি হচ্ছে জুলাই আগস্টের একক মালিকানা চিন্তাই করে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারা পুরো জুলাইকে আসলে গ্রাস করছে। সেটি আপনি দেখতে পাবেন যে তাদের বক্তব্য, তাদের সভা সমাবেশে গেলেই
মনে হবে যে জুলাই আগস্টের একক ইজারাদার, একক মালিকানা শুধু তারা। বাকি যে ছাত্র সংগঠন, রাজনৈতিক শক্তিগুলো এই আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের যে ধরনের হচ্ছে কন্ট্রিবিউশন সেটি কিন্তু স্বীকার করা হয় না। আবার এরকমও হচ্ছে অনেকে কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখেনি, বরং 5ই আগস্টের পর নতুন করে উদয় হয়ে তারা কিন্তু এখন বলছে যে তারাই সব করেছে। এরকম আপনি দেখবেন যে এই যে বাড়তি জটিলতাগুলোর কারণে জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডটি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করি পুরো জুলাই সবার, জুলাই যারা শহীদ হয়েছে এটিও সবার। একই সাথে জুলাই হচ্ছে সকল মানুষের, যারা গণতন্ত্রের জন্য, যারা 2014, 2018, 2024-এ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি, বিশেষ করে তরুণরা সংক্ষুব্ধ ছিল, সেই তরুণরাই তাদের নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং জুলাইকে নিয়ে এই যে বিভিন্ন প্রপাগান্ডা হচ্ছে বা জুলাইকে একক কর্তৃত্ব হিসেবে অনেকে মালিকানা দাবি করছে, এগুলো সকলেই হচ্ছে সকল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা মনে করছি জুলাইয়ের সকল শহীদ সমান, জুলাইয়ের সকল শহীদ আমাদের সকলের, এবং জুলাইয়ে যারা আহত হয়েছেন, বিশেষ করে আপনি জানেন 4000-এরও বেশি মানুষ জুলাই আগস্টের দৃষ্টিশক্তি হারিয়েছেন, 1 চোখ অথবা 2 চোখ, কিন্তু তাদেরকে নিয়েও কিন্তু কেউ কথা বলছে না। বা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দরকার, সেই বিষয়ে কিন্তু কেউ কথা বলছে না। শুধুমাত্র জুলাইকে বিক্রি করে কিভাবে রাজনীতিক হাসিল করা যায় সেই উদ্দেশ্যে কিন্তু সভা সেমিনার হচ্ছে, সেই উদ্দেশ্যে রাজনৈতিক দল গঠিত হয়েছে। এই ক্ষমতাকে মানে হচ্ছে এককভাবে গ্রাস করার জন্য সবকিছু নিয়ন্ত্রণে চলছে। সুতরাং এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমরা। জুলাই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, বিভিন্ন সংগঠনে ছিলেন, সমন্বয়ক হিসেবে ছিলেন, কেউ কেউ পদত্যাগও করছেন, চট্টগ্রামের একজন পদত্যাগ করছেন, কেউ কেউ চাঁদা তুলতে গিয়েও ধরা পড়ছেন, বিভিন্ন জায়গায় আবার মুসলিকা দিয়েও ছাড়া পাচ্ছেন, বিচারও হচ্ছে। এই বিষয়টি কি জুলাই স্পিরিটের সাথে কতটা যায়? না, একদমই তো যায় না, কোনোভাবেই যাচ্ছে না। এটি হচ্ছে যে আমরা বারবার যেটি বলছি সেটি হচ্ছে যে বিচার প্রক্রিয়া, তারপরে হচ্ছে বিশেষ করে সংস্কার, এই বিষয়গুলো অনেক বেশি দীর্ঘায়িত হচ্ছে। ধরেন বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, কিন্তু সংস্কারের বিষয়ে যে সময়ক্ষেপণ হচ্ছে সেটির একটি অন্যতম কারণ হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি দীর্ঘায়িত করার আসল উদ্দেশ্য হচ্ছে যে দীর্ঘায়িত করার কারণে এখনকার যারা ক্ষমতায় রয়েছেন বা যারা ক্ষমতা ভোগী তারা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন। অর্থাৎ আপনি মনে করেন যে অনেকে সমন্বয়ক হিসাবে যে কোটি কোটি টাকা কামিয়েছেন, আমরা দেখেছি যে নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দল থেকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের এক একজন পিএস হচ্ছে কয়েকশো কোটি টাকার দুর্নীতির তাদের নামে অভিযোগ আসছে এবং তাদেরকে অনেকের বিরুদ্ধে হচ্ছে আইনি ব্যবস্থা গ্রহণ করছে। সুতরাং পুরো প্রক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে এই যে জুলাইকে বিক্রি করে বা জুলাইয়ের একক মালিকানা হিসাবে বিক্রি করে সবকিছু করার এক ধরনের অপচেষ্টা চলছে। ছোট্ট করে জানার, জুলাই সনদ এবং জুলাই ঘোষণা আসছে 5 তারিখ, ছাত্রদলের চাওয়া কি? আমরা মনে করছি যে জুলাইয়ের সনদ হতে হবে সকল অংশীদারদের ঐক্যমতের ভিত্তিতে। আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়ে চূড়ান্ত মতামত দেওয়া হয়েছে, কোনো দলের পক্ষে নয়, বরং আমাদের দলের পক্ষেও নয়, বরং যারা জুলাইয়ের সমান অংশীদার ছিল সকলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ আরও দ্রুত হওয়া উচিত ছিল। সেটিও যদিও 5 তারিখের মধ্যে হচ্ছে, এটি একটি ইতিবাচক ঘটনা বলে আমরা মনে করি। ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির, মেজর ডাক্তার খসরুজ্জামান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। অনেক তথ্য আপনাদের মাধ্যমে জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।